দর্শক, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। আজ জুমার নামাজের পর বিজয়নগরে রিকশায় যাওয়ার সময় গুলি করা হয় তাকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি দিয়ে আমরা আজকের আমাদের আলোচনাটি শুরু করব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছেন, হাদীকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয় তখন তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেশার ভালো, তবে তার মাথার ভেতরে গুলি আছে এবং কানের পাশে গুলি লেগেছে। জানতে পেরেছি নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন হাদী। অর্থাৎ তফসিল ঘোষণার পরপরই ঘটনা ঘটল, একটা ন্যাক্কারজনক ঘটনা। এই বিষয়ে একটু জানবো আবহাওয়া রাজ্জাকে আপনার কাছ থেকে, আপনাকে দিয়ে শুরু করছি। না, বিষয়টা মানবিক দিক থেকে দেখলে খুবই হৃদয় বিদারক। মাত্র তফসিল ঘোষণা করলো কালকে, কোনো প্রসিডিওর শুরু হয় নাই। সম্ভবত 29শে ডিসেম্বর থেকে শুরু হবে এটার পদ্ধতি, মানে কার্যক্রম, নমিনেশন সাবমিট করা, প্রত্যাহার করা, ইত্যাদি ইত্যাদি। সেখানে আজকে আপনার এই গুলিবিদ্ধ হওয়াটা অনেকগুলা বার্তা দেয়। এক নম্বর হইল, কেন তাকে গুলিটা মারা হইল, কে মারলো? কে মারলো তো আমরা বলতে পারবো না, মারা হইল কেন। কিন্তু কেন সেটা অনেকগুলো বিষয় চলে আসে, অনেকগুলো বিষয় চলে আসে। এক নম্বর বিষয় চলে আসে, এরকম ঘটনা আল্লাহ মাফ করুক, এরকম এই ঘটনা যেন আজকে একটা ঘটলো। কিন্তু শুধু তাই নয়, এর আগে কিন্তু চট্টগ্রাম একই ঘটনা ঘটছে। চট্টগ্রামে একটা যখন ঘটছে তখন তফসিল দেওয়া হয় নাই, প্রার্থী ঘোষণা ভাবে বেঁচে গেল, প্রার্থী ঘোষণা করছে, মানে দলীয় প্রার্থী ঘোষণা করছে। সেটা নিয়েও কিছু বলতে জানি, কিন্তু ঘটনা তো ঘটছে। গুলি যেই মারুক, নিজ দলের লোকে মারুক, বাইরের লোকে মারুক, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। দুই নম্বর হচ্ছে, যারা করছে তারা কি চায়? তারা কি চায় নির্বাচন বাতিল হোক? আমি তর্কের খাতিরে বলছি। উল্টা দিকতে আছি, হাদী কি কারো প্রতিদ্বন্দ্বী হয়েছে? মানে আপাত দৃষ্টিতে তো মনে হয় না যে কোনো দলের সে প্রতিদ্বন্দ্বী হইতে পারে। মাঠে 3টে দলই আছে, বিএনপি, জামাত আর হাদী, এই মুহূর্তে বলতে গেলে। তো সেক্ষেত্রে হাদী তো প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ না অন্য 2টা দলের কাছে, তুলনামূলকভাবে। রেজাল্ট কি হবে আমরা জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে তাই মনে হয়। এটা বোঝা যায় পরিষ্কার, যারা করছে তারা হয়তো চায় দেশে একটা অস্থির অবস্থা, নির্বাচনটা না হোক। কেন না হোক? নির্বাচিত হওয়া মানে একটা দলকে হয়তো 5 বছরের জন্য ক্ষমতায় যাবে, এটাই হয়তো পতিত সরকার ভাবছে বা পরাজিত শক্তি তারা ভাবছে। কিন্তু যদি সেটা না হয়ে কোনোভাবে নির্বাচন বাতিল হয়ে যায় এবং সরকার চলে যায়, কারণ আমার একটা বদ্ধমূল আমি বক্তব্য অনেক দিন ধরেই দিয়ে আসছি যে ইউনূস সাহেব থাকবেন না। এবং লক্ষণীয় ব্যাপারটা আপনি দেখেন, ইউনূস সাহেব কিন্তু যা বলছে তাই করতেছেন। ফেব্রুয়ারিতে তফসিল নির্বাচন হবে, তাই হইতেছে, তফসিল দিচ্ছেন। এই ইউনূস সাহেবরে অনেকে অনেক কিছু বলছেন, অথর্ব বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, এবং উনি ব্যাংকের এমডিগিরি ছাড়তে পারেন না, কাজেই ক্ষমতা ছাড়বেন না, এরকম কথা। এবং উনি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন, এগুলোও বলেছেন। সেদিক যদি আমি বিবেচনায় নেই, তাহলে কিন্তু যথাসময়ে তিনি তফসিল, তিনি বলবো না, তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন দিছে। এখন এই যে গুলিটা হইল এবং তার মাথার ভিতরে গুলি, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা জানি না ফলাফলটা কি হবে, বাট এই একটা ঘটনা কিন্তু বহুজনকে আতঙ্কিত করে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কিন্তু অনেক সেন্টারে বলি ঝুঁকিপূর্ণ সেন্টার নির্বাচনের সময়, যে ঝুঁকিপূর্ণ সেন্টারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। সেখানে যদি ফোর্স বেশি লাগে ফোর্স দেয়, আবার সন্ত্রাসী এলাকায় যদি কোনো সেন্টার থাকে সেখানে ফোর্স বেশি দেওয়া হয়। প্রশাসনের ভাবা উচিত কোন প্রার্থীগুলা ঝুঁকিপূর্ণ। মানে এখন ভাবার যে সময়টা আসছে না, অবশ্যই আপনি কোন প্রার্থীটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসাবে। ঝুঁকিপূর্ণ অনেকগুলো কারণে। এই হাদীরা কিন্তু পরাজিত শক্তির বিরোধী শক্তি হিসাবে স্টাবলিশড। এনসিপির লোকগুলো পরাজিত শক্তির বিরুদ্ধে শক্তি হিসাবে স্টাবলিশড। মুখে যে জগৎ কথা বলুক, এরা স্টাবলিশড, মানে তারা টার্গেটেড, আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, অর্থাৎ তাদের জন্য ঝুঁকি আছে, তাদের জন্য ঝুঁকি আছে, কারণ তারা পরাজিত। আমি একটা কথা বলতে এখানেও বলছিলাম যে ভিকটিম যারা, অর্থাৎ যে সরকারটাকে তাড়ানো হয়েছে তারা ভিকটিম। একমাত্র ভিকটিম যদি জীবিত থাকে, তখন ভিকটিম বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে রোল বেশি কাদের ছিল। যেহেতু ভিকটিম জীবিত, ভিকটিম মারা গেলে XYZ দাবি করতে পারতেন, আপনি করছেন, আমি করছি, উনি, আমরা সবাই করছি, কিন্তু কে টার্গেট, কে মেইন ফোকাসে কারা, সেটা কিন্তু তার কাছে। ফ্রম ডে 1 এনসিপি কে টার্গেট করা হয়েছে, মিডিয়া তাদেরকে অ্যাসাসিনেট করা শুরু করছে। মিথ্যার কিছু নাই এখানে, আমরা দেখতেছি তো। এটার মানে হচ্ছে, আমি বলছি তারা ঝুঁকিপূর্ণ।
তাই প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল যারা ঝুঁকিপূর্ণ তাদের প্রতি এক্সট্রা কেয়ার রাখা, এবং এটা পরিষ্কার বোঝা যায় যে তারা ঝুঁকিপূর্ণ। আর কারো ঝুঁকি নাই, কেন নাই? তারা অনেক বড় দল এবং জামাত ওয়েল অর্গানাইজড, মানে জামাতের কথা যদি বলি আমি, সেই হিসাবে আমরা মিডিয়ায় আমরা এসে যা বলছি, অন্যান্যরা যা বলছে, এবং ব্যক্তিগতভাবে একটা লোকের টার্গেট করে নিয়ে যেভাবে টকশোতে অ্যাসাসিনেট করছে তাদেরকে, ক্যারেক্টার অ্যাসাসিনেট, অথবা তারা ওই কি টাকা খাইছে, এইটা করছে, ওইটা করছে, দুর্নীতি করছে, আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশে একমাত্র কি এরাই দুর্নীতিবাজ, এই বিষয়টা এরকম মনে হয়েছে। এবং এই কারণে আমি বলছি, আমি তাদেরকে পক্ষপাতী করতে মানে মিডিয়ার আপনার রোলটা আপনি বলছি। আর দ্বিতীয় কথা হলেই আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন যেহেতু একটা হইতেছে, ঝুঁকি কোন প্রার্থীর ঝুঁকি বেশি সেই প্রার্থীর অবশ্যই মনোযোগ দিতে হবে, তাই নয়তো প্রশাসন কি জবাব দিতে হবে এক সময় কেন এগুলো হচ্ছে। ধন্যবাদ আবু হানিফ রাজ্জাকী। আমি সবকিছু আপনার যে বক্তব্যের মাঝে আমি এই জায়গাটা আসতে পারি, দেশে অস্থির অবস্থা এবং নির্বাচন বানচালের যে উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্য এই হাতি টার্গেটের আজকে যে ঘটনা। ইয়েস, ওকে, তাহলে এটা দিয়ে আমি একটু শরীফজামান শরীফ এই জায়গাটা যাব, এই বিষয়টা জানবো। পাশাপাশি হচ্ছে দুজন মোটরসাইকেল আরোহী এসে তাকে গুলি করে চলে গেল, একদম তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। এবং হাদি কিছুদিন আগে তার একটা স্ট্যাটাস দিয়েছিলেন, এবং সেখানে তাকে প্রায় 30টির অধিক দেশি বিদেশি নাম্বার থেকে ফোন কল এবং এসএমএস এর মাধ্যমে থ্রেট করা হয়েছিল, এবং সেটা উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে আমি যেটা জানতে চাচ্ছি যে হাদি এবং হাদির পরিবার যে থ্রেটের মধ্যে ছিল, দেখার দায়িত্বটা আসলে কার? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। হাদির উপরের যে হামলাটা, এটি নিন্দনীয়, অগ্রহণযোগ্য। একই সাথে আমি হাদির দ্রুত সুস্থতা কামনা করে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, নির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা এটি প্রথম নয়। আপনারা চট্টগ্রামের কথা বলেছেন, কিন্তু আপনারা পাবনার কথা বলেননি, যেখানে বিএনপির একজন প্রার্থীকে একেবারে সরাসরি গুলি করা হয়েছে এবং সেই গুলির সাথে একজন জামাত কর্মী জড়িত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুলে গেছেন? তো আমরা প্রথমে বলা হয়েছিল পাবনার যে গুলি করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই এবং পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে, এবং আপনাদের টেলিভিশনের অনলাইনে তার পরিচয় সহ তার ছবি সহ প্রকাশ করা হয়েছে। সুতরাং সহিংস ঘটনা এটি প্রথম না, সহিংসতা ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমি দুপুরের পর থেকে দেখছি আমাদের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চলে গেছেন, কিন্তু অনেক হাসান মাহমুদকে রেখে গেছেন। সেটি হলো, কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে আমি আমার জায়গা থেকে, আমার হাতে একটা চাইনিজ মোবাইল আছে, এটাই হচ্ছে আমার জ্ঞানের একমাত্র সব থেকে বড় উৎস। আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। যেমনিভাবে রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্য থেকে 2 জনকে গ্রেপ্তার করার পর হাসান মাহমুদ ঢাকায় বসে তাৎক্ষণিকভাবে বলে দিতেন বিএনপি এবং জামাতের জঙ্গিরা গ্রেপ্তার করেছে। রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেভাবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিতেন বিএনপি জামাত ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে, এখনো সেই ভূত আমাদের মাথার মধ্যে আছে। বাংলাদেশে যা কিছু ঘটছে আওয়ামী লীগ করছে, যা কিছু ঘটছে ভারতের ওপার থেকে হচ্ছে। তাহলে আপনার একজন অপরাধী, আপনার একজন শত্রু, সে তো অনবরত চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য। আপনি সেই ক্ষতিকে প্রোটেক্ট করার জন্য কিছু কি করেছেন? আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো যে